স্বপ্ন কারো জন্য আশীর্বাদ, কারো জন্য অভিশাপ। আর এই গল্পটা ঠিক সেই রকমই, একটু আলাদা। এখানে আছে স্বপ্ন, ভয় আর বাস্তবতা, তিনটেই একসাথে আছে আজকের মুভিতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোনো ধরনের স্কিপ করবেন না, কেন মুভির আসল মজাটা পাবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ এখন শুরু হচ্ছে লিনের অদ্ভুত যাত্রা। লিন এক সাধারণ পরিবারের ছেলে, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। ভাবতো একদিন হবে ধনীর দুলাল, থাকবে নিজের গাড়ি, বাড়ি, এত টাকা যে সময় পেলেও গুণে শেষ করা যাবে না। কিন্তু স্বপ্নের মতো জীবন কর্জনের হয়। লিনের পেশা গেম ডিজাইনিং। একদিন তার মাথায় আসে এক ভয়ঙ্কর গেমের আইডিয়া, এমন এক হরর গেম যেটা তৈরি করতে লাগবে কোটি টাকা। সে দুজন বিনিয়োগকারীর সামনে গেমটার ডেমো দেখায়, কিন্তু তারা মুখ গোমরা করে বলে গল্পের রোমান্স নেই, আবার গভীরতাও আনে। এক পয়সা বিনিয়োগ করে না কেউ। মন ভেঙে যায় লিনের। হতাশায় ঘরে ফিরে আসে, বাড়ি ফিরে মায়ের বকুনি শুরু। ছিল বাবার মৃত্যুর পাশে কি, অথচ লিন একবারও প্রার্থনায় যায়নি। তার উপর মা জানতে পারে লিন বেশ টাকা ঋণ করেছে, যা এখনো শোধ করতে পারেনি। রাগে ক্ষিপ্ত হয়ে মা জারু হাতে বলে ওঠে, এসব গেম বানিয়ে পাগল হয়েছিস, একটা চাকরি কর। কিন্তু লিলেন মনে একটাই কথা, আমি গেম ডিজাইনার হিসেবে পরিচিত হব। ঠিক তখনই টিভিতে চোখ পড়ে তার। একটা অনুষ্ঠান দেখানো হচ্ছিল এক রহস্যময় কেটলি। উপস্থাপক বলল, বিশ্বের এরকম কেটলি মাত্র দুটি আছে, প্রতিটির দাম প্রায় 200 মিলিয়ন। লিন অবাক হয়ে তাকিয়ে থাকে। তাদের বাসায় পুরনো কেটলি দেখতে একদম ওইটার মতো। তার মনে হঠাৎ আশার ঝলক দেখা দেয়, যদি এটা সত্যি হয় তাহলে হয়তো আমার জীবনটাই বদলে যাবে। কিন্তু মা হেসে বলে, এই ভাঙাচোরা কেটলির দাম কেউ 2000 টাকা দেবে না। হঠাৎ টিভিতে ঘোষক বলে ওঠে, এই কেটলির আসল মূল্য লুকিয়ে আছে এর ঢাকনায়, ঢাকনা ছাড়া এর দাম শূন্য। লিন তৎক্ষণাৎ মাকে জিজ্ঞাসা করে, মা আমাদের কেটলির ঢাকনাটা কোথায়? মা নির্বিকারে উত্তর দেয়, কে জানে, এত বছর ধরে এটা শুধু শো পিস হিসাবে পড়ে আছে। ঠিক তখনই দরজার বেল বাজলো। লিনের বুক কেঁপে উঠল। ও জানে এ নিশ্চয়ই লোন কালেক্টররা। বাঁচার আর উপায় নেই। মা শাও দরজা খুলে হাসি মুখে মিথ্যে বলল, লিন বাসায় নেই। কিন্তু দুর্ভাগ্য, সে মুহূর্তে ওরা জানালার ফাঁক দিয়ে দেখে ফেলে লিন পেছন দিক দিয়ে চুপি চুপি বেরিয়ে যাচ্ছে। তারপর যা হওয়ার তাই হলো। মা ছেলেকে বাঁচাতে গিয়ে ওদের হাতে মার খেলো। লিন ঘুরে তাকিয়ে দেখে দুজন লোক তার মাকে ধাক্কা দিচ্ছে। সবকিছু বলে ছুটে আসে মায়ের দিকে। ঠিক তখনই চোখের সামনে এক গাড়ি হঠাৎ এসে পড়ে, আর তার সঙ্গে এক ঝলক অন্ধকার আলো। এক মুহূর্তে চারপাশ নিস্তব্ধ। যখন নীল আবারও চোখ খুলল, দেখে সে এক অচেনা জায়গায় দাঁড়িয়ে আছে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, রাস্তা, দোকান, মানুষের পোশাক, এমনকি গাড়িগুলোর ডিজাইন পর্যন্ত যেন পুরনো কোনো যুগের। হেঁটে হেঁটে সামনের এক দোকানের কাছে পৌঁছায়, যেখানে সারি সারি টিভি সাজানো, কিন্তু সবই পুরনো মডেলের। লিনের মনে প্রশ্ন জাগে, আমি কোথায় এলাম? ঠিক তখনই তার দেখা হয় এক গুন্ডার সঙ্গে, নাম নিয়মে। লোকটা দলবল নিয়ে এলাকা চাঁদা তোলে। লিন কৌতূহলবশত ওদের পিছু নেয় এবং এক স্কুলের পাশে পৌঁছে দেখে নিয়মে এক শিক্ষককে টাকা দিতে বলছে। শিক্ষক রাজি না হওয়ায় শুরু হয় হাতাহাতি। লিন ছাদের উপর থেকে দেখছিল, কিন্তু হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। তারপর শিক্ষক নিয়মকে প্রতিহত করে যাওয়ার আগে নিয়মে গর্জে ওঠে, আমি তোমাকে ছাড়ব না। লিন সেই শিক্ষকের নাম জানতে চায়, আর নাম শুনে স্তব্ধ হয়ে যায়, শাও। না, এটা অসম্ভব, লিন নিজেই বলে ওঠে। সে জিজ্ঞাসা করে, এখন কত সাল চলছে? শাও হেসে বলে, 1988। লিন বুঝতে পারে সে অতীতে এসে পড়েছে, আর তার সামনে দাঁড়ানো মেয়েটি তরুণ বয়সের মা। লিন এক আবেগে বলে ওঠে, মা। শাও চমকে ওঠে, তুমি কে? আমি তো এখনো বিয়েই করিনি। বুদ্ধি খাটিয়ে লিন বলে, আমি ভাগ্য গণনা করি, তোমার হাতের রেখায় দেখছি তুমি ডোংজির সঙ্গে বিয়ে করবে, আর হবে এক হ্যান্ডসাম ছেলে। শাও বিস্মিত, তারপর খুশি হয়ে হাসে। লিন সুযোগে বুঝে বলে, আমি কি তোমার বাড়িতে কিছুদিন থাকতে পারি? প্রথমে শাও রাজি হয় না, কিন্তু পরে বলে, ঠিক আছে, তবে তুমি ডোংজির মন জয় করতে আমাকে সাহায্য করবে। সে রাতে শাও ঘুমিয়ে পড়লে লিন ঘরে ঘুরে বেড়ায়, খুঁজে সেই রহস্যময় কেটলিটা। এক কোণে একটা বাক্সে লেখা ছিল, এখানে হাত দেওয়া নিষেধ। লিন ভাবে নিশ্চয়ই এর ভিতরে আছে সেটা। বক্স খুলে দেখে ভিতরে একটা বিগ কেস, সেটার মধ্যে পাসওয়ার্ড দেওয়া। 6 সংখ্যার পাসওয়ার্ডের জায়গায় টাইপ করে 1 2 3 4 5 6, আর তৎক্ষণাৎ খুলে যায়।
আস্তে আস্তে বলে, আমার মা এত সহজ পাসওয়ার্ড রাখতো। ভেতরে লোকানো ছিল এক অদ্ভুত বস্তু। ঠিক তখনই পেছন থেকে শব্দ। সাউ জেগে গেছে আর লিনকে হাতে নাতে ধরে ফেলেছে। তুমি আমার ঘরে কি করছো? লিন কিছু বোঝার আগে সাউ এগিয়ে এসে তার পকেট তল্লাশি শুরু করে। তার হাতে পড়ে লিনের মোবাইল ফোনটা, কিন্তু সাউ সেটাকে ছোট আয়না ভেবে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। এক ঝটকায় স্ক্রিনটা চূর্ণ হয়ে যায়। লিন হাঁ করে তাকিয়ে থাকে, তারপর একটু নরম গলায় বলে, এটা কিন্তু খুব দামি একটা ক্যামেরা ছিল। এখন তুমি ভেঙে ফেলেছ, এর দাম তোমাকে দিতে হবে। সাও হেসে বলে, তুমি কি আমায় বোকা ভাবছো নাকি? লিন কিছু না বলে মোবাইলটা তুলে নিয়ে তার সঙ্গে সেলফি তোলে। ছবিটা দেখে শাওয়ের চোখ কপালে ওঠে। এটা তো জাদুর মতো। সে ভয়ে বলে, এটার দাম তো আমি কোনোভাবেই দিতে পারবো না। লিন হেসে উত্তর দেয়, চিন্তা করো না, টাকা পয়সা লাগবে না, শুধু আমাকে কিছুদিন থাকতে দাও। পরের সকালে লিন ঘুম থেকে উঠে দেখে শাও টেবিলে বসে ক্যালকুলেটর নিয়ে কিছু হিসাব করছে। জানতে পারে তার কুম্ফু স্কুলে এখন আর কেউ ভর্তি হয় না। অর্থকষ্টে স্কুলটা বন্ধ হবার উপক্রম। লিন চুপচাপ বলে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। তারপর একটা আইডিয়া দেয়, তুমি শুধু বাচ্চাদের না, এলাকা থাকা বয়স্ক আর স্বাস্থ্য সচেতন মানুষদের টার্গেট করো। তাদের কুম্ফু শেখাও ডান্সের মতো করে, যেমন শরীরচর্চাও হয় কিন্তু মনে হয় মজা করছো। এই আইডিয়াটা শুনে শাওর চোখ ঝকঝক করে ওঠে। লিন তখন মাইকে ঘোষণা দেয়, শাও কুম্ফু স্কুলে ভর্তি হলে ফ্রি ডিম উপহার। এই খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে হস্তকল পড়ে যায়। সবাই ভিড় করে স্কুলের সামনে। শাও তাদের স্বাস্থ্য ভালো রাখার কথা বলে ভর্তি করাতে থাকে, আর ধীরে ধীরে টাকা জমতে শুরু করে। কিন্তু সমস্যা হয় তখনই। শাও একসময়ের কুম্ফু গুরু, তাই ওদের নাচ শেখানোর বদলে আসলে কঠিন ট্রেনিং শুরু করে দেয়। ফলাফল, এক বৃদ্ধ ক্লান্তি হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ ডোংজি নামে এক যুবক ডাক্তার তাকে দেখতে আসে। পরীক্ষা করে বলে, কিছুই হয়নি, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু বৃদ্ধ রেগে গিয়ে বলে, আমার টাকা ফেরত দাও। তার সঙ্গে বাকিরাও প্রতিবাদ শুরু করে। তখন জিন সবাইকে শান্ত করার চেষ্টা করে, বলে, আপনারা চিন্তা করবেন না, টাকাগুলো আপনাদের ফেরত দেওয়া হবে। আর কেউ অসুস্থ হলে ডংজি ফ্রিতে চিকিৎসা করে দেবে। এই কথা শুনে সবাই একটু শান্ত হয় এবং আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। ওদিকে শাও মন খারাপ করে বাড়ি ফিরে আসে। রাতের বেলা লিন দেখে শাও চুপচাপ বসে আছে, মুখে বিষণ্ণতা। কারণ ভর্তির ফি তো হারিয়েছে, সাথে ডিম কেনা টাকাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তখন লিন তার মোবাইলে তাকিয়ে পুরনো সেই কেটলিটার ছবি দেখে বলে, তুমি কি জানো এই কেটলিটার দাম প্রায় 200 মিলিয়ন টাকা? আমার মনে হয় এটা এখনকার কোনো প্রাচীন জিনিস বিক্রির দোকানে পাওয়া যেতে পারে। চলো একে খুঁজে বের করতে আমাকে সাহায্য করো। পরদিন তারা বিভিন্ন দোকানের সামনে গিয়ে পুতুল নাচ দেখাতে শুরু করে। আসলে তাদের আসল উদ্দেশ্য ছিল সেই কেটলিটাকে খুঁজে বের করা। কিন্তু মানুষ তাদের এই খেলা দেখে আনন্দ পেতে শুরু করে এবং টাকা দেয়। এতে শাওয়ের বেশ ভালো ইনকাম হতে থাকে। তখন লিন এসে জানায়, নিও এখন কম টাকায় খেলা দেখানো শুরু করেছে। মানে মানুষ আর আমাদের পুতুল নাচ দেখতে আসবে না। এই কথা শুনে শাও প্রচণ্ড রেগে যায় এবং নিওকে মারতে ছুটে যায়। কিছুক্ষণ পর লিন এসে তাকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে নিও তার বস মিস্টার ওংয়ের কাছে চলে আসে। ওং একজন প্রাচীন জিনিসপত্র সংগ্রাহক, আর এলাকা জুড়ে তারই কথায় নিও চাঁদাবাজি করত। সেই মূল্যবান প্রাচীন কেটলিটি প্রথম ওংয়ের কাছেই ছিল, আর দ্বিতীয়টি খুঁজে বের করার দায়িত্ব সে নিওকে দিয়েছিল। কিন্তু শাও আর লিনের কারণে তারা সেই কাজে ব্যর্থ হয়ে যায়। মিস্টার ওং গম্ভীর গলায় বলল, আমি তোমার অজুহাত শুনতে চাই না। যেভাবে হোক না কেন সে কেটলিটা খুঁজে বের করো, না হলে পরিণতি হবে ভয়ঙ্কর। ওদিকে লিন রাস্তায় হাঁটছিল, হালকা ক্লান্ত মুখে। হঠাৎ তার চোখে পড়ে এক বেটিং দোকান। দোকানটা দেখেই হঠাৎ তার মনে পড়ে যায় 1998 সালে ফিফা বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল। এক নিমিষে সে সিদ্ধান্ত নেয় সব টাকা বাজিত হবে ফ্রান্সের উপর। দোকানদার বিস্মিত হয়ে তাকায়, কারণ তখন সবাই ধরে নিয়েছিল ফাইনালে জিতবে ব্রাজিল। কিন্তু লিন আত্মবিশ্বাসী কণ্ঠে টিকিট নেয় এবং বেরিয়ে আসে দোকান থেকে। ঠিক তখনই সামনে দেখা হয় নিওর সাথে। নিও টিকিটটি ফ্রান্সের নাম দেখে হেসে ফেলে। এই ছেলেটা পাগল নাকি, এমনই মনোভাব দেখা যাচ্ছিল নিওর মুখে। লিন রেগে গিয়ে বলে, এই টিকিটটা ফেরত দাও, না হলে শাওকে ডেকে তোমাকে পেটাবো। নিও রাগে টিকিটটা ছুঁড়ে ফেলে চলে যায়। টিকিটটা হারিয়ে ফেলে লিন একদম ভেঙে পড়ে। নতুন করে বাজি ধরার মতো টাকা তার কাছে ছিল না। নিও এখনও রাস্তা জুড়ে চিৎকার করছে, ব্রাজিল ব্রাজিল। কিন্তু ফাইনালে খেলার দিন সবাই তাকিয়ে রইল। অবিশ্বাস্যভাবে ফ্রান্স জিতে গেল বিশ্বকাপে। নিও হতবাক হয়ে যায়। পরের দিন সে লিনের কাছে গিয়ে হাত জোর করে বলে,
আমাকে শেখাও কিভাবে তুমি এত ভালো অনুমান করো। আমি তোমার মতো ব্যাটিং শিখতে চাই। লিন একটু ভেবে বলে, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে। নিও তাতে রাজি হয় আর শাওকে নিজের মালকিন বলে ডাকা শুরু করে। এরপর থেকে প্রতিদিন সকালে সে পত্রিকা আর দুধ বিক্রি করত, আর বাকি সময় লিনদের কাজে সাহায্য করত। এভাবেই ধীরে ধীরে নিওর মন পাল্টাতে শুরু করে। সে আগের মতো চাঁদাবাজি করতো না, এখন সে একদম ভালো মানুষ। পরে শাও এক পার্ট টাইম কাজ পায়, জুতার সোল তৈরি করার ছোট্ট চাকরি। লিন আর নিও দুজনে তাকে সেই কাজে সাহায্য করে। একদিন নিও শাওয়ের বানানো সোল হাতে নিয়ে বলে, এটা একদম পারফেক্ট। আসলে সে শাওকে ভালোবাসতে শুরু করেছে। লিন সেটা বুঝতে পেরে রেগে গেল। ভেতরে ভেতরে শাওয়ের ভালোই লাগছিল, কারণ এই প্রথম কেউ তাকে সত্যিকারে পছন্দ করেছে। তবুও লিন মনে মনে ভাবে, না, এভাবে চলতে দেওয়া যাবে না। ডংজির সাথে তার সম্পর্কটা এগিয়ে নিতে হবে। তখন সে শাওকে বলে, তোমার স্টাইলটা খুব পুরানো, এই কারণেই ডংজি তোমাকে পছন্দ করে না। তোমাকে আধুনিক হতে হবে। পরদিন শাওকে নিয়ে যায় শপিংয়ে। অনেক পোশাক ট্রাই করানোর পর একটাতে তাকে দারুণ মানায়। তারপর সেলুনে গিয়ে নতুন হেয়ার স্টাইল করিয়ে দেয়। দুজনে একসাথে বসে চায়ের দোকানে গল্প করছে। লিন হঠাৎ বলে, আমার মা আমাকে সবসময় বকাঝকা করে, আমার কোনো কথাই শুনতে চায় না। এই কথা শুনে শাও রেগে গিয়ে বলে, তুমি এমন কথা বলছো কিভাবে? তোমার মায়ের বকাঝকা তোমার ভালোর জন্যই। এরপর লিন শাওকে পাঠিয়ে দেয় ডংজির ক্লিনিকে, আর নিজে আবার কেটলিটার খুঁজে মন দেয়। কিছুক্ষণ পর সে দেখে ডংজি সাইকেল করে আসছে। তার পেছনে বসা মেয়েটি পরনে শাওয়ের মতোই ড্রেস। লিনের মাথা ঘুরে যায়। সে ভাবে শাও নিশ্চয়ই ডংজিকে ফাঁদে ফেলেছে। কিন্তু ঠিক তখনই শাও এসে বলে, ওই বোকা, ওটা আমি না, ওটা জিন। আসলে দুজনের পোশাক একদম একই রকম ছিল। জিন সবাইকে জানালো, ডংজি আর আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে লিন হঠাৎ স্থির হয়ে যায়। মনটা এক জায়গায় আটকে গেল। কিন্তু শাও নিজেকে দ্রুত সামনে নিয়ে দুজনকে আন্তরিক শুভেচ্ছা জানায়। তারপর শাও মুখ খারাপ করে সেখান থেকে চলে আসে। ওদিকে লিন দেখে ডংজির হাতে সেই প্রাচীন কেটলিটা আছে। ডংজি এটা কাছাকাছি এক দোকান থেকে কিনে এনেছে। আর শাও যখন মন খারাপ করে বাড়ি ফিরছিল, পথেই দেখে মিস্টার রঙের গুন্ডারা নিয়োকে মারধর করছে। শাও এক ঝটকায় গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিয়োকে বাঁচিয়ে নেয়। এই দৃশ্য একজন অতিরিক্ত লোকও দেখছিল। সে শাওয়ের লড়াই করার ভঙ্গি দেখে গভীরভাবে মুগ্ধ হয়। সে শাওকে একটা ভিজিটিং কার্ড দেয়, বলে সে হংকংয়ের এক চলচ্চিত্র পরিচালক এবং চাইলে শাও তার ছবিতে কাজ করতে পারে। কিন্তু শাও সেই কার্ডটা ফেলে দেয় এবং সেখান থেকে চলে আসে। রাতের বেলা লিন চুপিসারে ডংজির ক্লিনিকে ঢুকে পড়ে। উদ্দেশ্য ছিল কেটলিটা চুরি করে নিয়ে যাওয়া। ঠিক সেই সময় ডংজি ও তার সহচর এসে পৌঁছায়। লিন তখন একটা মিথ্যা কাহিনী বলে বসে। বলতে শুরু করে, আমার দাদারও এরকমই একটা কেটলি ছিল, তিনি সেটাই চা বানাতেন, তাই এই কেটলি আমার দাদার স্মৃতি মনে করিয়ে দেয়। জিন শুনে লিনকে বলে, যদি এটা তোমার এতটাই প্রিয় তবে নিয়ে যাও। এই কথা শুনে লিন উৎসাহিত হয়ে কেটলিটা বাড়ি নিয়ে আসে। নিও কেটলিটা দেখে চমকে উঠে বলে, এটির সঙ্গে মিস্টার ওংয়ের একটি কেটলির মিল রয়েছে এবং কি তার কাছে একই রকম কেটলি আছে। তিনি এই দ্বিতীয় কেটলির খোঁজ নিতেন। লিন মিস্টার ওংয়ের সম্পর্কে জানতে চায়। নিও বলে, ও প্রাচীন জিনিসপত্র সংগ্রহ করতে কোনো কিছুই বাকি রাখে না, সে ভয়াবহ মানুষ। লিন ভাবলো, তাহলে এই কেটলিটা খুব সাবধানে কোথাও রাখা উচিত। সেই কেটলিটা রাখলো সেই জায়গায় যেখানে শাওয়ের বিক্ষেপ ছিল। আর নিয়োকে বলল, আমি যদি কখনো গায়েব হয়ে যাই তবে তোমার দায়িত্ব হবে এই কেটলিটা শাওকে হস্তান্তর করা। ওইদিকে আবার এসে পরিচালক শাওয়ের কাছে আবারও কথা বলতে শুরু করে। শাও তার সাথে শান্ত ও গভীরভাবে পরিচিত হয়। এরপর সেই লোকটি একটি ভিজিটিং কার্ড রেখে চলে যায়। লিন প্রশ্ন করে, ওই লোকটা কে ছিল? শাও দৃঢ়ভাবে বলে, সে আমাকে স্ট্যান্ডম্যানের কাজের অফার দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল হংকং ছুটে যাব। লিনের কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, তুমি এভাবে চলে যেতে পারো না। কিন্তু শাও অটল। ডংজির বিয়ে হয়ে যাচ্ছে, তাই এখানে থাকার আর কোনো ইচ্ছা নেই। এই কথা শুনে লিন প্রচণ্ড হতাশায় পড়ে যায়, কারণ যদি শাও চিরদিনের জন্য চলে যায়, ডংজির সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায় আর সে পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে। তবু লিন সহজে হাল ছাড়ে না। হঠাৎ তার মাথায় এক নতুন পরিকল্পনা আইডিয়া আসে। পরের মুহূর্তে লিন শাও, ডংজি আর জিনকে একটি হোটেলে নিয়ে যায়। সে বলে, প্রথম সেলিব্রেশন করব শাওয়ের নতুন কাজের জন্য। এরপর ডংজি ও জিনের বিয়ের আনন্দে। সবাই ড্রিঙ্কস খেতে থাকে, কিন্তু লিনের মন ছিল অন্য কিছুর পরিকল্পনায়। তার উদ্দেশ্য সবাইকে ড্রিঙ্কস দিয়ে অচেতন করে ফেলা।
লিন একের পর এক ড্রিঙ্কস সরবরাহ করে। অনেক সময় পরে লিন সেই নতুন ড্রিঙ্কস কিনতে গেলে তাকে কিডন্যাপ করে নেয়। যখন লিনকে নিয়ে যায়, শাও তাকে দেখে ফেলে, কারণ আসলে মিস্টার ওং লিনকে ধরে আনে। জিজ্ঞাসা করছিল, সেই প্রাচীন কেটলিটা কোথায় লুকিয়ে রেখেছ? লিন অস্ত্রসিক্ত কণ্ঠে বলে, আমি কোনো কেটলির ঠিকানা জানি না। মিস্টার ওং মোবাইলে সেই কেটলিটার ছবি দেখায়, বলল একজন লোক এটা তৈরি করেছিল। লিন জিজ্ঞাসা করে মোবাইল লক কিভাবে খুলেছে। ওং হাসতে হাসতে বলে, পাসওয়ার্ড খুবই সহজ, 1 2 3 4 5 6। একটি শিশুও সহজে অনুমান করতে পারে। এই কথাবার্তার মাঝে শাও চলে আসে। লিন খুশি হয়ে ভাবলো হয়তো সে গুন্ডাদের মেরে তাকে উদ্ধার করবে, কিন্তু সে তখন মাতাল অবস্থায় ছিল আর গুন্ডারা তাকে বেঁধে ফেলে। ওং গম্ভীর কণ্ঠে ছুরি ঠেকিয়ে বলল, 1 ঘন্টার মধ্যে কেটলিটা নিয়ে আসো, না হলে শাওকে আর জীবিত দেখতে পারবে না। লিন দ্রুত বাসায় ফিরে যায়, কেটলিটা বের করে আনে, কিন্তু গুন্ডারা তাকে অজ্ঞান করে কেটলিটা নিয়ে যায়। পরীক্ষা করে দেখা যায় কেটলিটা একদম আসল। সে হালকা কণ্ঠে বলে, তুমি আমাদের সাথে প্রতারণা করছো এবং এখন লিনের এই কেটলিটা জোর করে নিচ্ছ। যদি কেটলিটা লিনকে ফেরত না দাও, তোমাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। এই কথা শুনে ওং রেগে ওঠে। সে তার লোকদের অর্ডার দেয় শাওকে মারার জন্য, কিন্তু শাও ঝুঁকে পড়ে। তাদের সাথে ফাইট শুরু হয়। এই সময় ওং এর হাত থেকে কেটলিটা ছিটকে যায়, ফার্নিচারের তলায় গিয়ে লুকিয়ে পড়ে। ওং সেটি বের করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। শাও তার হাতের বাঁধন খুলে ফেলে, এরপর আর জোরে গুন্ডাদের আঘাত করতে শুরু করে। সে এত দক্ষতার সাথে লড়ছে যে তাদের কেউই তার সামনে দাঁড়াতে পারছিল না। মারপিটের মাঝে একটি পেট্রোলের ট্যাঙ্ক পড়ে যায়, যা কারেন্টের তারের সাথে মিশে যায়, ফলে পুরো জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। ওং সেই মুহূর্তে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে শাও তাকে ধরে ফেলে এবং কেটলিটা নেওয়ার জন্য লড়াই চালিয়ে যায়। শেষ মুহূর্তে ওং ধাক্কা দিয়ে ভিতরে লাফিয়ে পড়ে এবং বাইরে চলে যায়। অন্যদিকে লিন জ্ঞান ফিরে পায়। সে সমস্ত শক্তি খাটিয়ে ছুটে আসে শাওকে বাঁচাতে। বিল্ডিংটা আগুনে জ্বলছে, কিন্তু সে থামে না। সে ভিতরে ঢুকে দেখে শাও শ্বাস নিতে পারছে না, অজ্ঞান হয়ে পড়ে আছে। লিন তাকে কাঁধে তুলে বাইরে নিয়ে আসে, কান্না করতে করতে বলছে, যদি আমি কেটলিটার জন্য পাগল না হতাম, তাহলে তোমার এই অবস্থা হতো না। সে শক্ত করে তাকে ধরে রাখে, অজান্তে তার চোখ বেয়ে পানি ঝরতে থাকে। যদিও সেই ভাঙা পা ফাটার কারণে আর কখনো মুভিতে কাজ করার সুযোগ হয়নি। তারপর থেকে সে ছোট ছোট কাজ করে জীবিকা নির্বাহ করছিল, রাস্তা থেকে ময়লা তোলা, টয়লেট পরিষ্কার করা, এই ধরনের নানা কাজ। কিন্তু সময়ের পর সবকিছু দেখার পর সে বুঝতে পারলো শাও কতটা পরিশ্রম করেছে তাকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য। নিজের স্বার্থ ভুলে তাকে লালন পালন করেছে। এইসব দেখার পর হঠাৎ বর্তমানের দিকে ফিরে আসে লিন। সে হাসপাতালে বেডে শুয়ে আছে, তার হাত ধরে পাশে শুয়ে আছে শাও, তার মা। সে এক দুর্ঘটনার পর থেকে লিন তার পাশে থাকতো। সে ভালোবাসা আর দয়া ভরে তার হাত শক্ত করে ধরে রাখে। কয়েক মাসের পর লিন নতুন একটি গেমের আইডিয়া নিয়ে ইনভেস্টরের কাছে যায়। এবার তার গেমের মূল থিম মা। গেমটি তুলে ধরেছে এক মায়ের আসল সংগ্রামের কথা, এবং সেই গল্পকে সে উৎসর্গ করেছে নিজের মায়ের নামে, শাও। ইনভেস্টররা এই ইমোশনাল গেমের ধারণা পছন্দ করে, তাদের ভরসায় গেমে বিনিয়োগ করতে রাজি হয়। অবশেষে লিনের স্বপ্ন পূরণ হয়, আর এর মাধ্যমে আজকের এই মুভিটা সমাপ্তি হয়। আজকে যে মুভিটা দেখেছেন সেটা খুবই অসাধারণ একটি মুভি। আপনাদের যদি এই মুভিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, নতুন নতুন এক্সপ্লেনেশন আপনাদের সাথে নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন।